তো একটু শুরু করার আগে আমি আমার সম্বন্ধে বলে দিই, যাতে তোমাদের সুবিধা হয় আর কি। এই আমার নাম রাজদীপ, রাজদীপ স্যারও বলতে পারো। তো আমি আইসিএসসি অ্যান্ড আইএসসি থেকে পাস আউট করেছি। আর আমার এটা নিয়ে দুটো পোস্ট গ্রাজুয়েশন। প্রথমটা যাদবপুর, তোমাদের কলকাতায় যাদের বাড়ি তারা চেনে। আর দ্বিতীয়টা হচ্ছে আইআইটি থেকে। ঠিক আছে। আমার টিচিং এক্সপিরিয়েন্স 11 ইয়ার্স, মোর দেন 11 ইয়ার্স। আমি অনেক ইনস্টিটিউশনের সাথেও যুক্ত ছিলাম আগে। আমি কাজও করেছি। প্রেজেন্টলি আইআইটি থেকে আমি পাশ করার পর, মানে আফটার পাসিং আউট, আমি আইডিবিআই ব্যাংক ম্যানেজার হিসেবে এখানে জয়েন করেছি। এই দুটো হচ্ছে আমার ওয়ান অফ দি, আমি এক্সামস অনেক ক্লিয়ার করেছি, কিন্তু এই দুটো হচ্ছে মোস্ট প্রমিনেন্ট আমি মনে করি, যেটা আমার লাইফে টার্ন আউট করেছে। একটা হচ্ছে ইউপিএসসি এক্সামিনেশন, আর একটা হচ্ছে ক্যাট এক্সামিনেশন। তো এটা নেক্সট হচ্ছে, এটা আমার কাছে পড়া যে স্টুডেন্টসরা আছে তাদের অ্যাচিভমেন্টস। এই ইয়ারেই একজন 97% এখান থেকে হচ্ছে পেয়েছে আমার কাছেই পড়ে। তো যাই হোক, এগুলো আদার দেন আইসিএসসি। এখানে আমরা ক্যামব্রিজ বোর্ডের যেটা, সেটা হচ্ছে আমি এখান থেকে পড়ে থাকি। তো যাই হোক, এটা একটা স্মল ইন্ট্রোডাকশন, এমন কিছু নয় যে। তো শুরু করি, হ্যাঁ। যদি আমি জিজ্ঞেস করি ফিজিক্স কি, তোমাদের উত্তরটা কি হবে? ফিজিক্স এতদিন পড়েছো সবাই নিশ্চয়ই, ফিজিক্স কেমিস্ট্রি, রাইট? তো ফিজিক্সটা কি? এটা আমার ইয়ে, ঠিক আছে, এখান থেকে দেখতে পারো। দিস ইজ মাইসেলফ। তো ফিজিক্স কথাটা হচ্ছে আপনার, তোমার ফিস কথাটা থেকে এসছে। এই ফিস কথাটা কোথার থেকে? গ্রিক ওয়ার্ড থেকে। এই গ্রিক ওয়ার্ডের মানেটা কি? এই গ্রিক ওয়ার্ডের মানে হচ্ছে নেচার অ্যান্ড দি আউটার ওয়ার্ল্ড। আমাদের সমস্ত কিছু কি বলতো, সমস্ত কিছু যে কোনো জিনিস নেচারে প্রেজেন্ট আছে। ঠিক আছে, মানে এই নেচারে কে প্রেজেন্ট করেছে? এই নেচারে যে প্রেজেন্ট করেছে সেটা হচ্ছে ভগবান। সেখানে আমাদের কোনো হাত নেই। এবার ওই নেচার থেকে ধরো, তারপরে আমরা পড়াশোনা করেছি, ঠিক আছে, নেচারে পড়াশোনা করে সেই পড়াশোনাটাকে আমরা কাজে লাগিয়ে আমরা চেষ্টা করছি যে ইন্টারাকশনসটা কিভাবে হয় একটা নেচারের সাথে। আর একটা জিনিসটা কি, সমস্ত কিছু নেচারে আছে, সেই নেচার থেকে আমরা যে কোনো যে ল, যে কোনো যে নিয়ম, এই যে কোনো লটাকে আমরা এক্সট্রাক্ট করে সেটা যখন একটা ব্রাঞ্চ অফ সায়েন্সের মধ্যে ঢুকিয়ে দিই, তখন সেটা হচ্ছে ফিজিক্স। সিমিলারলি নেচারে অনেক কিছু প্রেজেন্ট আছে, সেখান থেকে ল বার করে যখন একটা কেমিক্যাল রিয়াকশনস করি, তখন সেটাকে যদি আমরা একটা ব্রাঞ্চ অফ সায়েন্সের মধ্যে ঢুকিয়ে দিই, তখন সেটাকে বলবো আমরা হচ্ছে কেমিস্ট্রি, তাই তো? আর বায়োলজি স্টাডি অফ লাইফ। যে টপিক আমি একটু শুরু করছি, কারেন্ট ইলেকট্রিসিটি। প্রথম কথা তোমাদেরকে আমি একটু বলে দিই, ধরো মানে এক্সপিরিয়েন্স আছে যে কনসেপচুয়াল সবসময় ফিজিক্স, এই দুটো জিনিস যদি তোমার কনসেপ্ট না থাকে, তাহলে কিন্তু তোমরা উঁচু ক্লাসে গিয়ে আনসার করতে পারবে না, মানে কম্পিটিটিভ এক্সামস। এখন তোমরা জানো প্রত্যেকটা জায়গাতে কম্পিটিটিভ এক্সামস কতটা ভালো করে করতে হয়, মোর দ্যান রেজাল্টস। কেউ যদি 90% পে কম্পিটিটিভ ক্লিয়ার করে দেয়, আর কেউ 95 পে কম্পিটিটিভ ক্লিয়ার করতে না পারে, তাহলে যে 90 পে কম্পিটিটিভ ক্লিয়ার করেছে তার দামটা বেশি। তার জন্য কি করতে হবে, আমাদের বেসটাকে সমান রাখতে। এবার ধরো এখানে অনেক স্টুডেন্ট আছে, কেউ ক্লাস 8-এ আছে, কেউ 9-এ আছে, কেউ 10-এ আছে, বা হয়তো তার থেকে বেশিতে আছে। তাহলে আমরা যদি ক্লাস 8-এ জিনিসটা পড়ি, ধরো কারেন্ট ইলেকট্রিসিটি আমরা ক্লাস 8-এর জন্য পড়ছি, তাহলে কি আমরা 9-এর জিনিস জানবো না? এরকম হয় না। তো সমস্ত কিছুর সাথে একটা একটা করে কানেক্ট আছে। এইভাবে পড়তে পড়তে আমরা এটাও দেখবো ফিজিক্সের সাথে কেমিস্ট্রি কি কানেকশন, কেমিস্ট্রির সাথে বায়োলজির কি কানেকশন, অটোমেটিক্যালি ফিজিক্সের সাথে বায়োলজি কেমিস্ট্রি কি কানেকশন, এই চ্যাপ্টারের মধ্যেই আমরা দেখে নেব। তাহলে যদি শুরু করি, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি কারেন্ট কি, কেউ বলতে পারবে হোয়াট ইজ কারেন্ট? It's a flow of electrons. ওকে, ফ্লো অফ ইলেকট্রনস। এটা সবাই পড়েছে পুঁথিগত, আমরা জানি ফ্লো অফ ইলেকট্রনস। কিন্তু এই কথাটা আমি যদি বলি ভুল, কেন ভুল সেটা আমি বলছি। আর একজন কেউ আনসার করতে পারবে যে হোয়াট ইজ কারেন্ট? একদম সোজা ভাষায় আমরা বুঝবো, যাতে একদম মাথার মধ্যে গেঁথে যায়, কোনো কোনো হার্ড ওয়ার্ড নেই, কোনো কিছু নেই, সোজা ভাষায় হোয়াট ইজ কারেন্ট, ব্যাস। হ্যাঁ, আমার তো বলো। The current, the flow, current is the আচ্ছা, flow of প্রথম কথা, electricity. কারেন্ট হচ্ছে, একটুখানি বুঝে নাও, এটা হচ্ছে ফ্লো অফ চার্জ।
চার্জ যখন ফ্লো করে একটা টাইমে, ঠিক আছে, একটা পার ইউনিট টাইমে। এবার আমি যদি জিজ্ঞেস করি চার্জ কি, আমি এখনো কিন্তু এই কারেন্ট কি এটার উত্তর এখনো পাইনি, ঠিক আছে, কমপ্লিটলি পাইনি। ফ্লো অফ চার্জ আমি বলে দিলাম। এবার আমি যদি বলি চার্জ কি, কেউ বলতে পারবে হোয়াট ইজ চার্জ? চার্জ হচ্ছে ফ্লো অফ ইলেকট্রনস। এখান থেকে আমি যদি বলি এটা ফ্লো অফ ইলেকট্রনস, বাট এখানে একটা ক্যাচ আছে। কি ক্যাচ? ফ্লো অফ ইলেকট্রনস ইজ নট কারেন্ট। কেন? ধরো এখান থেকে আমাদের একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যায়, তাহলে কন্ডাক্টরের মধ্যে কি আছে? অনেক অ্যাটমস, তাই তো? অ্যাটমস কে যদি আমরা এবার দেখো ফিজিক্সের সাথে কিভাবে আমরা কেমিস্ট্রিটাকে লিঙ্ক করছি, ঠিক আছে? অ্যাটমস এর মধ্যে আবার কি আছে? অ্যাটমস এর মধ্যে আছে ইলেকট্রনস, তাই তো? মানে একটা অ্যাটমকে যদি আমরা ডিভাইড করি, তোমরা পড়েছো এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্রোটন, আর তার চারিদিকে ঘোরে হচ্ছে কি ইলেকট্রন, তাই তো? তাহলে এই অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন আছে, এই অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন, এর মধ্যে তাহলে বিভিন্ন জায়গাতে কি আছে ইলেকট্রন। তখন সেটা কনস্টিটিউট করবে কি একটা চার্জ। তাহলে এই ইলেকট্রন গুলোকে কি করতে হবে? ধরো তোমাকে আমি বেঁধে রেখেছি ঘরের মধ্যে, তাহলে কি তুমি, ধরো তুমি একটা ইলেকট্রন, তোমাকে ঘরের মধ্যে আমি বেঁধে রেখেছি, তাহলে তুমি কি চার্জ? না। তোমাকে যদি আমি ছেড়ে দিই, ধরো কেউ খেলতে যেতে ভালোবাসে, তাকে আমি বলেছি পড়তে বসতে, তাহলে তুমি কি চার্জ? না। তোমাকে যদি ছেড়ে দিই, তুমি ফ্রি হয়ে গেলে, তাহলে চার্জ। তাহলে এইখান থেকে ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস এই কথাটা কিন্তু বলতে হবে। যারা ক্লাস 10-এ পড়ো, এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেও এসছে, সবাই ইলেকট্রনস লিখে চলে এসে সবাইকে কেটে দিয়েছে। ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস। এবার ফ্রি কেন? প্রথম শেলে ধরো এটা যদি সোডিয়াম, এটা নিউক্লিয়াস হয়, তার প্রথম শেলে কটা থাকে? দুটো ইলেকট্রন থাকে। তার পরবর্তী শেলে কটা থাকে? 8টা। আর লাস্ট শেলে কটা থাকে? ভেরি গুড, কে বলবি? ভেরি গুড। এবার এই একটা ইলেকট্রনের টেন্ডেন্সি কি হয় বলতো? দিয়ে দেওয়া কাউকে, তাই তো? কাউকে দিয়ে দেওয়া, তার মানে কি? ইয়েস, তাপস দে। ভেরি গুড। তাহলে এই ফ্রি ইলেকট্রন গুলো যখন কন্ডাক্টরের মধ্যে ঘুরে বেড়ায়, তখন সেই ফ্রি ইলেকট্রন গুলো কি করে? কনস্টিটিউট করে কারেন্ট। কিন্তু এই যে ফিক্সড ইলেকট্রন গুলো, এগুলো কিন্তু কারেন্ট কনস্টিটিউট করে না। বোঝা গেছে কারেন্ট কি? তাহলে এখান থেকে অনেকগুলো অ্যাটমের মধ্যে এর একটা ফ্রি ইলেকট্রন আছে, এর একটা ফ্রি ইলেকট্রন আছে, এর একটা ফ্রি ইলেকট্রন, এর একটা ফ্রি ইলেকট্রন, সব ফ্রি ইলেকট্রন গুলো যখন ফ্লো করছে, তখন সেই ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস কি কনস্টিটিউট করছে? চার্জ। তাহলে চার্জ হচ্ছে কি? চার্জ মানে যদি কারেন্ট বলি, কারেন্ট মানে হচ্ছে চার্জ। শুধু চার্জ না, সেই চার্জটা কতটা টাইমে হচ্ছে ফ্লো করছে। ফ্লো অফ ইলেকট্রন না, তারপর ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস। ওকে, এখান থেকে তাহলে চার্জকে আমরা কিউ দিয়ে ডিনোট করি। কিউ বাই টি ইজ দি কারেন্ট। কারণ মুখস্থ করতে ফিজিক্সের এক লাইনও কেউ মুখস্থ করবে না। ফিজিক্স যারা মুখস্থ করে তাদের ফিজিক্স আফটার ক্লাস 10 পড়া উচিত নয় আমি বলে মনে করি, কারণ ফিজিক্স হচ্ছে একদম সহজ আর বোঝার জন্য। এবার ধরো কারেন্ট। এবার কারেন্টের আমরা যদি বলি এর এসআই ইউনিট কি? চার্জের এসআই ইউনিট কেউ বলতে পারবে? চার্জের এসআই ইউনিট কুলাম। ভেরি বাই টাইম। তাহলে এখান থেকে কিউ বাই টি, কুলাম বাই টাইম, এটাকেই বলা হয় হচ্ছে অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে কারেন্টের এখান থেকে এসআই ইউনিট। ঠিক আছে, বোঝা গেছে? কারোর যদি ক্লাসে নোট মিসও হয়ে যায়, এই নোটগুলো আমি পাঠিয়ে দেবো, ম্যাডামের কাছ থেকে জিজ্ঞেস করে নেবে, পেয়ে যাবে। ঠিক আছে। এইবার ধরো, এবার ভালো কথা, এবার ধরো আমার বাড়িতে বাবা মা আছে, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। পড়াশোনা করতে কার ভালো লাগে? পড়াশোনা করতে কার ভালো? আচ্ছা, হ্যাঁ, গুড বয়। তো ছোটবেলায় আমি দুষ্টু ছিলাম, তো আমার পড়াশোনা করতে অতটা ভালো লাগতো না, জানি না কেন। ঠিক আছে। তো ধরো আমি ফ্রি ইলেকট্রন, কিন্তু আমার বাড়িতে বাবা মা আছে, তাহলে বাবা মা গুলো কি? ফিক্সড ইলেকট্রন। তাহলে এই যে ফিক্সড, বাবা মা কি সবসময় খেলতে যেতে দিতে চায়? চায় না তো। তাহলে এই ফ্রি ইলেকট্রন গুলোকে যখন কেউ বাধা দেয়, তখন কারেন্টের নাম অনুযায়ী একটা টার্ম আছে, সেই টার্মটাকে বলা হয়, আচ্ছা, তাহলে এটাকে বলা হয় হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট করা হচ্ছে ফ্লো অফ ফ্রি। তাহলে রেজিস্ট্যান্স আমরা যদি তাহলে ডেফিনিশন জিজ্ঞেস করি হোয়াট ইজ রেজিস্ট্যান্স, কে বলতে পারবে? এখনই বোঝালাম, রেজিস্ট হচ্ছে অপোজ কারেন্ট ফ্লো ইন আ ওয়ে ইট অপোজেস, কাকে অপোজ করছে? ফ্লো অফ ফ্রি ইলেকট্রন, তাই তো? ইট অপোজেস ফ্লো অফ ফ্রি
ইলেকট্রনস, তাই তো? এখান থেকে এটা হচ্ছে একটা গেল রেজিস্ট্যান্স। এবার আমরা দেখব যে কারেন্টের একটা টার্ম এখান থেকে, ভেরি গুড, তাহলে রেজিস্ট্যান্সের ডাইরেকশন কি হবে? সবসময় কারেন্টের অপোজিট। অবশ্যই কারেন্ট যদি এদিকে ফ্লো করে যেতে দেবে না, এদিকে ফ্লো করলে যেতে দেবে না, এদিকে ফ্লো করলে যেতে দেবে না, এদিকে ফ্লো করলে যেতে দেবে না, সেটাই রেজিস্ট্যান্স। আচ্ছা, এবার আমরা আরেকটা টার্মে আসছি, বোঝায় তার কত সোজা পোটেনশিয়াল। আচ্ছা ধরো এ আছে বি আছে, দুটো পার্সন, ঠিক আছে? এ 1 ঘন্টায় 100 মিটার দৌড়াতে পারে, আর বি 1 ঘন্টায় ধরো 20 মিটার দৌড়াতে পারে। কার পোটেনশিয়াল বেশি দৌড়ানোর জন্য? এ এর পোটেনশিয়াল বেশি, তাই তো? তাহলে এর পোটেনশিয়াল বেশি মানে কি? এর ওয়ার্ক করার ক্ষমতাটা বেশি, তাই তো? কাজ করার ক্ষমতাটা বেশি, তাই জন্য এর পোটেনশিয়াল। তাহলে ওই যদি বলি পোটেনশিয়াল, আমরা যদি কন্টিনিউ করি, তাহলে পোটেনশিয়াল জিনিসটা কি? ওয়ার্ক ডান করতে, মানে একটা ইনফিনিটি পয়েন্ট থেকে একটা পয়েন্টে আসতে কতটা ওয়ার্ক ডান করতে লাগছে, সেটাই হচ্ছে তার পোটেনশিয়াল। তাহলে বুঝতে পারলে পোটেনশিয়াল জিনিসটা কি? তাহলে ভি যদি বলি, দেখো, ওয়ার্ক ডান in bringing a unit positive charge from infinity to a point is known as potential. Any doubt? আমার তো any doubt? ওকে, ফাইন। তাহলে মুখস্থ কথা লাগছে একটা। এবার যদি বলি, এবার কাউকে যদি জিজ্ঞেস করি পোটেনশিয়াল ডিফারেন্স, এটা তুমি ক্লাস 11-এর একজনকে জিজ্ঞেস করবে যে পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে তফাৎ কি, অনেকে বলতে পারবেন। ডিফারেন্স মানে কি? দুটো জিনিসের মধ্যে হয়, তাই তো? তাহলে এখান থেকে পয়েন্ট এ আর এখান থেকে পয়েন্ট বি, ঠিক আছে? তাহলে পয়েন্ট এ তে যদি আমি একটা চার্জ রাখি, এই চার্জটাকে পয়েন্ট বি থেকে পয়েন্ট এ তে আনতে কতটা ওয়ার্ক? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন কি? ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং আ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম পয়েন্ট ওয়ান পয়েন্ট টু দি অ্যানাদার। তাহলে সবাই বুঝতে পারলে? তাহলে আমি যদি জিজ্ঞেস করি পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে তফাৎ কি, কেউ কে বলবে? স্যার পোটেনশিয়াল ডিফারেন্স ডেফিনিশনটা একবার বলবেন? পোটেনশিয়াল হচ্ছে ইনফিনিটি থেকে একটা পয়েন্টে, পোটেনশিয়াল হচ্ছে ইনফিনিটি থেকে একটা পয়েন্টে একটা চার্জকে আনতে কতটা ওয়ার্ক ডান করা হয়, তাই তো? আর পোটেনশিয়াল ডিফারেন্স মানে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে আসতে কতটা ওয়ার্ক ডান করা। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স মানে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে একটা চার্জকে আনতে কতটা ওয়ার্ক ডান করা হয়। আর পোটেনশিয়াল মানে ইনফিনিটি থেকে ওই চার্জটাকে আনতে একটা পয়েন্টে কতটা ওয়ার্ক ডান করা হচ্ছে। হ্যাঁ, এখানে নেটওয়ার্কের জন্য হচ্ছে হয়তো আজকে, ঠিক আছে? আচ্ছা, তো রেজিস্ট্যান্স কার কার উপর ডিপেন্ড করে? তো প্রথম কথা হচ্ছে লেন্থের উপর। কিভাবে ডিপেন্ড করে? ধরো এখানে একটা কন্ডাক্টর আছে যার লেন্থ এইটুকু, আর একটা কন্ডাক্টর আছে যার লেন্থ হচ্ছে এত বড়। কার রেজিস্ট্যান্স বেশি? কার রেজিস্ট্যান্স বেশি? কার রেজিস্ট্যান্স বেশি? যদি একটা লেন্থ এর আছে এর আছে, কার মধ্যে ফ্রি ইলেকট্রন বেশি? কার মধ্যে? বি এর মধ্যে। কারণ হচ্ছে কি, এখানে লেন্থটা বড়, তাহলে যাদের মধ্যে ফ্রি ইলেকট্রন বেশি তাকে বেশি বাধা দেবে, তাই তো? যার মধ্যে ফ্রি ইলেকট্রন বেশি তাকে তো বেশি বাধা দেবে, তাই জন্য রেজিস্ট্যান্সটাও তার হচ্ছে বেশি। আচ্ছা, এবার ক্লাস কারা কারা বাঙ্ক করো স্কুলে? কেউ আছো? কেউ করে না? কিছু না কিছু আছে। স্যার। বাহ, ভালো। ধরো এখান থেকে একটা, আচ্ছা, আর এখান থেকে ধরো আর একটা কন্ডাক্টর আছে যেটা হচ্ছে একটু চওড়া। এবার ধরো এখানে স্যার দাঁড়িয়ে আছে, তোমাদের এখানে স্যার দাঁড়িয়ে আছে। এবার তুমি হচ্ছে ফ্রি ইলেকট্রনস, তুমি হচ্ছে ক্লাসের বাইরে যেতে চাইছো, এখানে তুমি আছো, এখানে তুমি আছো। তাহলে স্যার কাকে রেজিস্ট করতে বেশি পারবে? এই ইলেকট্রন গুলোকে, তাই তো? কারণ এটা যাওয়ার জায়গাই নেই, রেজিস্ট্যান্স তাহলে কি হচ্ছে? কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি হচ্ছে। এরিয়া যত বেশি তাকে বাধা দিতে পারছে স্যার, এ তো এরিয়া বেশি, স্যার বাধা দিতে পারছে? বাধা দিতে পারছে না। তাহলে রেজিস্ট্যান্সটা কি হচ্ছে? বাধা দেওয়া মানে কি রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্সটা কি হয়ে যাচ্ছে? কমছে না বাড়ছে? কমছে। কমছে। কমছে, তাই তো? কারণ হচ্ছে এখান থেকে যখন এদিকে এ তো চলে যাচ্ছে, এ তো ফ্রি হয়ে যাচ্ছে, দেখো এরিয়া বেশি মানে কি ফ্রি হয়ে যাচ্ছে, কিন্তু এর এরিয়াটা কম, তাই জন্য ফ্রি হতে পারছে না, তাই তো? তাহলে কি রেজিস্ট্যান্স এরিয়ার উপর কিভাবে ডিপেন্ড করে? ইনভার্সলি। আর রেজিস্ট্যান্স লেন্থের উপর কিভাবে ডিপেন্ড করে? ডাইরেক্টলি। মানে লেন্থ যত বাড়াবো তত বেশি ফ্রি ইলেকট্রন, তত বেশি রেজিস্ট্যান্স। এরিয়া যত বাড়াবো তত রেজিস্ট্যান্স আমার কমবে।
ঠিক আছে, এইবার ধরো আমি এখান থেকে লিখছি আর ইজ প্রপোর্শনাল টু এল, আর ইজ প্রপোর্শনাল টু এ। এবার আমরা একটা ইকুয়েশন ফর্ম করব। কিভাবে? প্রপোর্শনালিটি তুলতে গেলে আমাদের একটা ইকুয়াল টু দিতে হয়, একটা কনস্ট্যান্ট দিতে হয়। এবার দেখো এটা ডাইরেক্টলি, তাহলে ডাইরেক্টলি লিখে দিলাম, এটা ইনভার্সলি, এটা ইনভার্স। বুঝতে পারলে? তাহলে এখান থেকে একটা রেজিস্ট্যান্সের আমাদের ইকুয়েশন চলে। তাহলে এখান থেকে রেজিস্টিভিটি সমান আমি কি লিখতে পারি আবার? আর এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করি এ বাই এল। এবার আমাকে যদি বলে রেজিস্টিভিটির ইউনিট কি, রেজিস্ট্যান্সের ইউনিট কি? স্যার ওহম। এরিয়ার ইউনিট কি? ইয়েস, আই উইল রিপিট। আচ্ছা, ইয়েস, মিটার স্কয়ার। আর লেন্থের? মিটার। মিটার। তাহলে কেটে দাও। তাহলে রেজিস্টিভিটি এখান থেকে কি হচ্ছে? ওহম মিটার। মুখস্থ করতে লাগছে? তাহলে আবার আমি যদি ইকুয়েশনটা করি, তাহলে রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করে? লেন্থের উপর। কিভাবে? ডাইরেক্টলি। লেন্থ যত বাড়াবো রেজিস্ট্যান্স বাড়বে, এরিয়া যত বাড়াবো রেজিস্ট্যান্স কমবে। প্রপোর্শনালিটি তুলতে গেলে আমাদের কি আনতে হয়? ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, ডাইরেক্টলি লিখলাম। এটা ইনভার্সলি, নিচে লিখলাম। এই কনস্ট্যান্টটাকে বদলে আমরা কি লিখবো? ইন্টু এল বাই। দিস ইজ দি ফর্মুলা ফর রেজিস্ট্যান্স। এখান থেকে আবার ক্রস মাল্টিপ্লাই করতে পারবো, আর ইন্টু এ বাই এল। ক্রস মাল্টিপ্লাই করে দাও, এটাকে উপরে এটা নিচে, সিম্পল ম্যাথামেটিক্স। বোঝা গেছে? এবার ধরো এখানে একটা ফিউজ লাগানো রয়েছে, ঠিক আছে? ধরো এইটার মধ্যে ফ্লো অফ ইলেকট্রনস বা ফ্রি ইলেকট্রনস অনেক বেশি, এটার মধ্যে তোমার হচ্ছে চার্জ, এটার মধ্যে চার্জ বা কারেন্ট ফ্লো অনেক বেশি হয়ে যাচ্ছে, যতটা এ ধরতে পারবে কারেন্ট তার থেকেও বেশি হয়ে যাচ্ছে। তখন কি হবে? তখন তো কারেন্ট ওভারফ্লো করবে। কারেন্ট ওভারফ্লো করলে এর মধ্যে কারেন্ট চলে আসবে, তখন আমরা বলি সেই জিনিসটা বডি হয়ে যাচ্ছে। আমরা বলি এটা বডি হয়ে যাচ্ছে। বডি হয়ে যাচ্ছে মানে হাত দিলে তুমি শক খেয়ে যাও। তাই জন্য তখন আমরা কি রাখি? এখানে আমরা রাখি হচ্ছে একটা ফিউজ। এবার ফিউজটা রাখলে এখানে আমরা কি হতে পারে বুঝতে পারবে? এই ফিউজটা রাখলে ফিউজটা কি করবে? কারেন্ট ওভারফ্লো হয়ে যাওয়ার আগে নিজে মেল্ট করে যাবে, নিজে গলে যাবে, নিজে গলে গিয়ে এই অ্যাপ্লায়েন্সটাকে বাঁচাবে। তাই জন্য আমি বলছি তোমার বন্ধুরা ফিউজের মতো হয়। তার মানে কি? যে তোমাকে খারাপ জিনিসের হাত থেকে বাঁচাবে। ক্লিয়ার হয়েছে ফিউজ কি, ফিউজের কাজ কি? আচ্ছা, এটাও একটা জিনিস দেখো, ফিজিক্সের সমস্ত কিছু নরমাল করা। কন্ডাক্টরটাকে ভাঙলে কি আছে? কন্ডাক্টস, কন্ডাক্ট করে। কন্ডাক্ট করে মানে পাস করে। কাকে পাস করে? ফ্রি ইলেকট্রনসকে পাস করে। ফ্রি ইলেকট্রনসকে পাস করা মানে চার্জকে পাস করে। চার্জকে পাস করা মানে কারেন্ট ইলেকট্রিসিটিকে পাস করে। তাই জন্য কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যায়, কিন্তু ইনসুলেটরের মধ্যে দিয়ে যায় না। কেন যায় না? হ্যাঁ পিয়ালি, ভেরি গুড। কেন যায় না আমি সেটা বলে দিলাম। ইনসুলেটরটা কোথা থেকে এসছে? ইনসিউল থেকে। ইনসিউল মানে হচ্ছে যেটা একদম কিছু কন্ডাক্ট করতে পারে না, তোমাকে বাঁচায়। ঠিক আছে, এইবার ধরো কন্ডাক্টর দু ধরনের হয় কারেন্টে। একটা আছে ওহমিক, আর একটা আছে নন ওহমিক। হয়তো ভুল করে। ওহমিক কন্ডাক্টর মানে হচ্ছে যেটা ওহমস ল ফলো করে। এবার ওহমস ল কি? আচ্ছা, ক্লাস 10-এ যারা আছো, আবার বলছি, বা ক্লাস 9-এ যারা আছো, বইতে এটা লেখা আছে ভি ইকুয়ালস টু আই আর, এটা ওহমস ল। কিন্তু যদি বোর্ডে লেখো ভি ইকুয়ালস টু আই আর, ঠিক আছে, এখানে যদি 2 মার্কস থাকে, 2 এর মধ্যে 1.5 দেবে, হাফ মার্কস কেটে নেবে। বইতে সেটা দেওয়া নেই, মানে ওটা বলে দেওয়া নেই, ইকুয়েশনটা দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, যদি বাড়িয়ে দিই কারেন্ট বাড়বে না কম? বা কারেন্ট যদি বাড়ায় ভোল্টেজ বাড়বে না কম? আমরা বলি না ভোল্টেজটাকে বাড়িয়ে দাও, তার মানে কি লাইটটা বেশি জ্বলবে, তাই তো? তাহলে কারেন্ট বাড়ালে ভোল্টেজটা বাড়বে, তাই তো? তাহলে আমরা বলতে পারি ভি বা পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, বলতে পারি তো? এবার যখনই কারেন্টটাকে বাড়াবে তখনই তখনই এখান থেকে রেজিস্ট্যান্সটাও বাড়বে। তো ভি ইকুয়ালস টু আই, তাহলে পোটেনশিয়াল যত বাড়াবো কারেন্ট তত বাড়বে, পোটেনশিয়াল যত বাড়াবো রেজিস্ট্যান্স তত বাড়বে। তাহলে ভি, এখান থেকে পোটেনশিয়াল এই প্রপোর্শনালিটি তুলতে গেলে ইকুয়াল টু আনবো, নিয়ে একটা কনস্ট্যান্ট দেবো এখান থেকে আই আর। তাহলে ভি ইকুয়ালস টু আই আর, এটা হচ্ছে আমাদের ওহমস ল। কিন্তু অ্যাকচুয়ালি ওহমস ল কি জানো? যদি ভোল্টেজ বাড়াই কারেন্ট বাড়বে, তাই তো? কারেন্ট বাড়বে। এবার এখানে প্রপোর্শনালিটিটাকে আমি ধরো তুলছি, তাহলে একটা কি আনবো? কনস্ট্যান্ট ইন্টু আই। তাহলে
এখান থেকে যদি আমরা নিচে নিয়ে আসি, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ওহমস ল। ঠিক আছে, এবার এই কনস্ট্যান্টটার নাম কি দেওয়া হয়েছে? আগে যেমন কনস্ট্যান্টের নাম দিয়েছিলাম আমরা রেজিস্টিভিটি, আর এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স, দ্যাট ইজ আর। তাহলে এখান থেকে যদি আমরা লিখি ভি বাই আই ইকুয়ালস টু আর, তাহলে এখান থেকে এলো ভি ইকুয়ালস টু আই আর। দেখো এখান থেকে ডিরাইভ হয়ে গেল। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? ভি ইকুয়ালস টু আই আর কেন হয়েছে না আর একবার বলুন। পোটেনশিয়াল যত বাড়াবো বা কারেন্ট যত বাড়াবো ভোল্টেজ তত বাড়বে। প্রপোর্শনালিটি তুলতে গেলে ইকুয়াল টু কনস্ট্যান্ট দেন এখান থেকে আই, তাই তো? তাহলে ভি বাই আই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে আর। তাহলে ভি বাই আই ইকুয়ালস টু আর, সো ভি ইকুয়ালস টু আই। বুঝা গেল? দিস ইজ, স্যার হ্যাঁ বলো। ভোল্টেজ ডিফারেন্সটা যত বেশি হবে ফ্রি ইলেকট্রনস গুলো তত তাড়াতাড়ি মুভ করবে তো? অবশ্যই, তাই তো, যত বেশি ডিফারেন্স তত বেশিও মুভ করতে থাকবে। তো যত বেশি ডিফারেন্স, ভেরি গুড কোশ্চেন। ধরো এখান থেকে একটা আছে 10 ভোল্ট, আমি চাইছিলাম কেউ একটু প্রশ্ন করুক আমাকে, থ্যাংক ইউ। ধরো এখানে 10 ভোল্ট, এখান থেকে 15 ভোল্ট, এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে তো 5 ভোল্টের, মাইনাস করলে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি তত তখন কারেন্টটা কি করবে? এই যে 5, এই যে 5টা এর এক্সট্রা রয়েছে, এ কি করবে? ইকুয়াল করার চেষ্টা করবে। তো ধরো জল একটা উপরে রয়েছে আর একটা জল হচ্ছে নিচে রয়েছে, বা এই দুটো কানেক্ট করে দিলাম, তাহলে কতক্ষণ জলটা উপর থেকে নিচে ফ্লো করবে? স্যার যতক্ষণ না কতক্ষণ জলটা উপর থেকে নিচে ফ্লো করবে? যত পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি ততক্ষণ ওরা হচ্ছে ফ্লো করতেই। বোঝা গেছে? পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি কারেন্ট তত বেশি। তাহলে কারেন্ট যত বাড়িতে যখন আমরা ভোল্টেজ বাড়াবো তখন হচ্ছে অবশ্যই কারেন্টটা অবশ্যই। ক্লিয়ার হয়েছে? এখান থেকে আমি একটাই প্রশ্ন করব লাস্ট, এইটুকুটাতে আমরা একটু স্টপ করে। আচ্ছা, এই যে সমস্ত কিছু ধরো এখান থেকে ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস, এগুলো বইতে নেই, ঠিক আছে? বইয়ের কিছু বাইরের জিনিসও আমি বলবো, যেগুলো হচ্ছে তোমাদের কনসেপচুয়াল বেসড বা হচ্ছে কম্পিটিটিভ এক্সামে কাজে লাগে। এই যে ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস গুলো যাচ্ছে, এগুলো কেন যাচ্ছে? ওর যাওয়ার কারণটা কি? কেউ যদি জিজ্ঞেস করি ওটা ওর যাওয়ার কারণ কেউ বলতে পারবে? সবকিছু যতক্ষণ তোমার মনের মধ্যে এই কোশ্চেন মার্কটা আছে ততক্ষণ হচ্ছে ফিজিক্স ভালো লাগবে। কেউ বলতে পারবে? কাইনেটিক এনার্জি, নো। আচ্ছা ধরো কেউ, স্যার হ্যাঁ কোনো একটা পরমাণু সবসময় সুস্থিত অবস্থায় থাকতে চায়। ভেরি গুড। হ্যাঁ, ধরো একজন কেউ সারাদিন লাফাচ্ছে, কেউ লাফাতে পারে? সারাদিন লাফাচ্ছে পাগলের মতো, কেউ লাফাতে পারে? তাই না, সে তো একটা টাইমে স্টেবল হয়ে যায়। আমরা পড়াশোনা কেন করছি? চাকরি পাওয়ার জন্য। চাকরি পেয়ে বা ভালো বড় বিজনেসম্যান হওয়ার জন্য, যা কেউ ডাক্তার, কেউ সিঙ্গার, যাই হোক না কেন, বা পড়াশোনাটা মেনলি এডুকেশন লাইফ, তো স্টেবল হওয়ার জন্য লাইফে, তাই তো? ইয়েস, টু লার্ন, ওকে, অবভিয়াসলি। তো লাইফে স্টেবল হওয়ার জন্য মেন যেটা আমাদের মোটিভ, যে ভালো জায়গায় কেউ যাবে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ফিজিক্স নিয়ে পড়বে, কেউ বড় ইউনিভার্সিটিতে, আইআইটিতে, সবাই স্টেবল হতে চায় লাইফে। তাহলে এই ইলেকট্রন অ্যাটম এরাও স্টেবল হতে চায় লাইফে। তাই জন্য এই যে ফ্রি ইলেকট্রন গুলো, এদের মধ্যে যখন এই যে তাপস বললো, এদের মধ্যে কি আছে? কাইনেটিক এনার্জি আছে, প্রচুর এনার্জি এদের মধ্যে। কিন্তু আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম কি হবে? এটা স্টেবল হয়ে যেতে চাইবে, কারণ এরা এনার্জি খরচ করতে চায় না, কেউ নিজের এনার্জি খরচ করতে চায় না। তাই জন্য এখানে স্টেবল স্টেটে এখান থেকে তারা সবাই চলে আসবে। এই স্টেটটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম স্টেট। এই স্টেটটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম স্টেট। তাহলে এভরি সিস্টেম ইন দি ইউনিভার্স তারপরে আর কারেন্ট ফ্লো করবে না, পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, রেজিস্ট্যান্স থাকবে না, তখন কোনো ইকুয়েশন ফর্ম হবে না, ফিজিক্সের কোনো ল। পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে তফাৎটা কি, কে বলবে আরেকবার? পোটেনশিয়াল আর পটেনশিয়ালে হচ্ছে একটা চার্জ ইনফিনিটি থেকে একটা সার্টেন পয়েন্টে আসে, আসার সময় যে ওয়ার্কটা করে সেটাকে পোটেনশিয়াল বলছে। আর পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ডিসটেন্সটা পোটেনশিয়াল ডিফারেন্সের একটা মধ্যে তফাৎটা নির্দিষ্ট কি? থাকে। মানে দুটো পয়েন্টের মধ্যে থাকে, ঠিক আছে? আর পোটেনশিয়াল মানে হচ্ছে ইনফিনিটি থেকে হচ্ছে আনছে, নিয়ে কতটা কাজ করছি আমরা, কতটা কাজ করছি ওই চার্জটাকে আনতে তো আমাদের কাজ করতে হবে। তাহলে পোটেনশিয়াল মানে কি? কতটা কাজ করছি একটা চার্জকে আনার জন্য, তাহলে কতটা ওয়ার্ক করছি, ওয়ার্ক ডান পার ইউনিট
চার্জ। চার্জ চার্জ হবে চার্জ। ঠিক আছে।